আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি ফাংশন থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি জানবো। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স বইয়ের চ্যাপ্টার 1-এ আছে এবং টাইপ 3টা শুরু করতে যাচ্ছি। টাইপ 3 17 এক্সাম্পল নাম্বার 1 আমরা আরো একটি কিন্তু ম্যাথ এই ভিডিওতে সলভ করে দেবো। দেখো, ওয়াই ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন ও রেঞ্জটা আসলে কি, এটা আমরা কিন্তু বেসিক ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকাল সে বিষয়ে আলোচনা করছি না। আমরা সরাসরি একটা ফাংশন থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো, প্রদত্ত ফাংশন বলে আমরা ফাংশনটা উঠাই নিয়েছি। তো এই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার আগে তোমাকে ব্যবধি সম্পর্কে জানতে হবে। তো ব্যবধিটা আমি এই ভিডিওতে অল্প করে ব্যবধির ধারণা দিব, আর যদি বিস্তারিত তুমি জানতে চাও, তোমরা জানো ক্যালকুলাস 1-এ কিন্তু আমাদের কি আছে বলো তো, হচ্ছে যে ক্যালকুলাস 1-এ ফাংশনের একটা অধ্যায় আছে, ফাংশনের অধ্যায় আছে, এবং ওই অধ্যায়ে একটা ফাংশন থেকে ডোমেন, রেঞ্জ এবং তার লেখচিত্র কিভাবে নির্ণয় করতে হয় সবকিছুই কিন্তু আমরা আলোচনা করি। তো সেই ভিডিও তুমি যদি চাও তাহলে আমাদের সেই ভিডিও কিন্তু ইউটিউবে ফ্রি আপলোড করা আছে, সেখান থেকে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত এবং সবকিছু যাবতীয় আলোচনা করা আছে, এবং ব্যবধি সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করা আছে। তো সেই ভিডিওটা তোমাদের দেখানোর অনুরোধ করছি। আজকে আমরা অল্প কিছু জানবো। দেখো, ব্যবধিটা আসলে কি, যদি দেখো যে কোথাও লেখা আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 5, তাহলে এই কথাটার অর্থ কি যে এক্স এর মান 5-এর চাইতে বড় এবং 5 সহ, তাহলে এই হচ্ছে ব্যবধিটা কত হবে, এক্স বিলংস টু এক্স এর মান 5-এর চাইতে বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা পরে লিখতে হয়, এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটি এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এক্স এর মান 5-এর চাইতে বড়, ঠিক আছে? বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। সরি, এই যেহেতু 5 সহ তাই 5-এ তৃতীয় বন্ধনী হবে। হ্যাঁ, যদি এখানে 5 সহ না হতো, অর্থাৎ ইকুয়াল চিহ্ন দ্বারা বোঝায় এই সংখ্যাটা সহ, যদি ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে কোন বন্ধনী হতো বলতো, তাহলে প্রথম বন্ধনী হতো, তাহলে প্রথম বন্ধনী হবে। লেস দেন বা গ্রেটার দেন থাকলে প্রথম বন্ধনী, আর লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী। আর ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি দুটোতে সারা জীবন প্রথম বন্ধনী হবে, ঠিক আছে? এখানে যদি মনে করো -5 হতো তাহলে কি হতো বলতো, তাহলে এক্স এর মান -5-এর চাইতে বড় না, এক্স এর মান -5-এর চাইতে বড়, তাহলে এখানে -5 হচ্ছে বসে যেত। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে এখানে তখন তৃতীয় বন্ধনী হয়ে যেত। এবার দেখো, এক্স এর মান লেস দেন হচ্ছে -5, তাহলে এক্স এর মান -5 চাইতে ছোট, কিন্তু -5 কিন্তু সহ নয়, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। ইকুয়াল চিহ্ন যখন থাকবে তখন হবে। তাহলে দেখো, এক্স এর মান -5-এর চাইতে ছোট হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, মাইনাস ইনফিনিটি থেকে -5 পর্যন্ত। তাহলে যেহেতু মাইনাস ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী হবে এবং প্লাস ইনফিনিটিতেও সারা জীবন প্রথম বন্ধনী, এবং -5 যেহেতু সহ নয় তাই কি এখানে প্রথম বন্ধনী। আর যখন ইকুয়াল চিহ্ন দিব তখন এই 5-এ কি হয়ে যাবে, মানে এক্স এর মান -5-এর চাইতে ছোট এবং 5 সহ, তখন এই -5-এর তৃতীয় বন্ধনী হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এইটুকু এখানে জানলেই হবে। আর আরো বিস্তারিতের জন্য আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে ক্যালকুলাস 1-এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নিবা, ঠিক আছে? দেখো, এবার আমরা প্রদত্ত ফাংশন বলে ওয়াই ইকুয়াল, এই মানটা উঠাই নিলাম। এই মানটাকে একটু যে সাইজ করতে হবে। দেখো, এই যে ওয়াই ইকুয়াল আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, সেটাকে আমরা একটু কাজ করে নেব। দেখো কেন করব সেই ব্যাখ্যা আমি দিচ্ছি। ওয়াই স্কোয়ার -4x কে ভাঙলে কি হবে বলতো, 3x মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত 3 ইকুয়াল √x² থাকলো। এই দুইটা থেকে না, এই প্রথম দুই পদ থেকে কি কি কমন আছে বলো, এক্স কমন আছে, এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি এক্স, আর এখানে কি থাকছে বলো তো, -3 থাকছে। এখানে কিছু কমন নাই, মানে 1 আছে, -1 কমন, তাহলে কি থাকলো এক্স প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 3, ঠিক আছে? এরপরে দেখো কি হচ্ছে, আমরা করবো √x-3 আর x-3 দুই পদ থেকে কমন, তাহলে কি থাকে বলতো, x-3 আর হচ্ছে x-1, ঠিক আছে? তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। এরপরে দেখো কি হচ্ছে আমরা করব। দেখো এবার আমরা কি করি। দেখো, এবার আমরা বলবো এটা কিন্তু কার মান, ওয়াই এর মান। আমি আগে লিখে নি, তারপরে তোমাদের বোঝাচ্ছি যে কেন এই লাইনটা লিখলাম। দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে ওয়াই এর মান বাস্তব বা সংজ্ঞায়িত,
সংজ্ঞায়িত হবে যদি যদি এই এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল কি হয়, জিরো হয়। দেখো এই কথাটা আমরা কেন বললাম যে ওয়াই এর মান বাস্তব, বা তুমি সংজ্ঞায়িত বলতে পারো বাস্তব, শুধু বাস্তব বাস্তব কথাটা বললেই হবে, সংজ্ঞায়িত আর বলার দরকার নাই। এক্স এর মান বাস্তব হবে যদি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। প্রশ্ন হচ্ছে এই কথাটা কেন বললাম। দেখো আমরা জানি যে ফাংশনে আমাদের বাস্তব মান নিয়ে কাজ হবে, কাল্পনিক কোনো মান নিয়ে আমরা কাজ করব না বা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু রুটের, এটা কিন্তু কিসের ক্ষেত্রে খারাপ কাজ করছে, আমরা রুট যুক্ত ফাংশনের ক্ষেত্রে বলছি যে এই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ানকে জিরোর চাইতে বড় হতে হবে বা জিরো হতে হবে। আমরা জানি কি রুটের ভেতরে যদি কোনো মাইনাস মান আসে তাহলে কি হয়ে যাবে বলতো, সেটা কাল্পনিক মান চলে আসবে। কেন কাল্পনিক কিভাবে আসবে, দেখো যে রুট ওভার 16 সমান আমরা কি জানি বলতো, 4 জানি। কিন্তু যদি তোমাকে রুট ওভার -16 দেয় তাহলে কি তুমি সরাসরি -4 লিখতে পারবা না। কি হবে, রুট ওভার থাকবে -1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, আই স্কোয়ার লিখতে, আগে হচ্ছে আলাদা করি। দেখো -1 আর হচ্ছে কি লিখতে পারি, 16 লিখতে পারি না মাইনাসের পরিবর্তে। এবার দেখো মাইনাস ওয়ানের মান কত বলো তো, আই স্কোয়ার না, মাইনাস ওয়ানের মান হচ্ছে আই স্কোয়ার। তাহলে -1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো, আই স্কোয়ার লিখতে পারি না, ইন্টু হচ্ছে 16। তাহলে দেখো আই স্কোয়ার আর রুট হচ্ছে কেটে যায়, তাহলে কি থাকে, শুধু আই 16কে রুট করলে হয় 4, তাহলে 4i। তাহলে সহজভাবে দেখো তো যে রুটের ভেতরে কোনো ঋণাত্মক যদি মান আসে তাহলে সেটা কি হয়ে যাবে, কাল্পনিক মান চলে আসবে। আই আছে তার মানে এটা কি কাল্পনিক মান, এই 4iটা পুরোটাই কাল্পনিক। এখন দেখো যে এই কারণে আমরা বলছি যে ওয়াই এর মান বাস্তব হবে যদি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ওয়ান জিরোর চাইতে বড়। জিরোর চাইতে বড় মান অবশ্যই কি ধনাত্মক মান না, জিরোর চাইতে বড় বা জিরো যদি হয় তাও সমস্যা নাই, কারণ জিরোকে রুট করলে কি হবে, জিরোই হবে। তাই জিরো হলেও আমাদের সমস্যা নাই। তাই আমরা বলছি যে এই দুইটার গুণফলকে হয় জিরোর চাইতে বড় হতে হবে অথবা জিরো হতে হবে, অর্থাৎ জিরোর চাইতে বড় মানে ধনাত্মক মান, আর ধনাত্মক মানকে রুট করলে মনে করো রুট আবার 17, তাহলে 4 ইন্টু সামথিং কিছু আসবে, তাহলে কাল্পনিক তো আসছে না, তাহলে কাল্পনিক না আসলে কোনো সমস্যা নাই। তাই আমরা বলে দিলাম যে ওয়াই এর মান বাস্তব হবে যদি কি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান এর মান কি হয়, জিরোর চাইতে বড় হয়। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, যে এবার বলবো 1 হতে পাই। দেখো এই হচ্ছে ক্যালকুলেশনটা আমরা আরো হচ্ছে যে ভিন্নভাবে বইয়ে করা আছে, কিন্তু সেভাবে আমরা করতে পারতাম। তো আমরা যেহেতু ক্যালকুলাস 1-এ যেভাবে শিখিয়েছি এভাবেই শিখাবো, কারণ আমাদের এত নিয়ম বা এত কিছু মনে করার দরকার নেই। অন্যভাবে তুমি হচ্ছে যে পরবর্তীতে শিখবে সমস্যা না, বা পরবর্তীতে তুমি এমনি পেরে যাবা, এমনি বুঝতে পেরে যাবা। এখন আপাতত আমাদের এক নিয়মে করলে তোমাদের হচ্ছে মাথায় থাকবে, হ্যাঁ, কারণ পরীক্ষার আগে পরীক্ষাতে আমাদের ভালো রেজাল্ট করতে হবে। মূল টার্গেট আমাদের পরীক্ষাতে ভালো করা, ঠিক আছে। তুমি চাইলে অন্যগুলো দেখতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি ক্যালকুলাস 1-এ যেভাবে শিখেছি সেই একই নিয়মটা ফলো করব। তাহলে দেখো আমরা বলবো 1 হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, যে এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল 0 এবং এই এক্স মাইনাস ওয়ান কি গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা এই এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল 0 এবং এই এক্স মাইনাস ওয়ান কি লেস দেন ইকুয়াল 0 হয়। এটাকে আমরা দেবো 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা দেবো 3 নম্বর সমীকরণ। এই কথাটা কেন বললাম, প্রশ্ন আসছে যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ানটা 0 চাইতে বড় হতে হবে, সহজ কথা হচ্ছে বুঝলাম, কিন্তু এক্স মাইনাস থ্রিকে আবার বলছেন 0 হতে হবে এবং এক্স মাইনাস ওয়ানটাকে 0 চাইতে বড় হতে হবে কেন, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের যে ফাংশনটা ছিল ওয়াই ইকুয়াল দ্য রুট ওভার ছিল, আমরা পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো তো ওয়াই ইকুয়াল দুটা ধনাত্মক তুমি মান নাও, 3 ইন্টু 2, দুটো ধনাত্মক তোমার হচ্ছে কি হচ্ছে নি 2 ইন্টু 8 নি, তাহলে 8 2 16, অর্থাৎ দুটা ধনাত্মকের মান কি আসছে 16, তাহলে রুট 16কে রুট করলে কি হয় 4 হয় না। তাহলে দেখো তো যে দুইটা যদি ধনাত্মক মান নাও বা দুইটা যদি 0 চাইতে বড় নাও, এটাও যদি 0 চাইতে বড় নাও, এটাও যদি 0 চাইতে বড় নাও, তাহলে অবশ্যই কি ধনাত্মক মান দিবে। অথবা
হয় এটা অথবা এটা, অথবা এটা করতে হবে তোমাকে কি, যে এটাকেও জিরোর চাইতে ছোট নিতে হবে, এটাকেও জিরোর চাইতে ছোট নিতে হবে। তাহলে জিরোর চাইতে ছোট মানে কি, বা জিরো হলেও সমস্যা নাই, দুটাকে জিরোর চাইতে ছোট কেন নিব প্রশ্ন আসতে পারে, কারণ দুইটা ঋণাত্মক, জিরোর চাইতে ছোট মান কি অবশ্যই ঋণাত্মক মান। তাহলে জিরোর চাইতে ছোট এটাকে তুমি মনে করো, তাহলে -2 আর -8 কে গুণ করো তো, তাহলে কি হচ্ছে বলতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে 8 দুগুণ 16, 16 কে রুট করলে কত হয় বলো তো, 4 হয়। তাহলে দেখো এই কারণে এখানে বলছে যে হয় দুটাকে তোমাকে জিরোর চাইতে বড় নিতে হবে বা জিরো নিতে হবে, কারণ জিরোকে রুট করলে জিরো, অথবা দুটাকে কি জিরোর চাইতে ছোট নিতে হবে, যেটাকেও জিরোর চাইতে এটাকে জিরোর চাইতে ছোট নিতে হবে, কারণ দুইটা ঋণাত্মক মানের গুণফল কি ধনাত্মক চলে আসবে। তো এই কারণে বললাম। এখন তুমি একটা পজিটিভ না একটা নেগেটিভ না, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -16 কাল্পনিক চলে আসবে না, 4i চলে আসবে না। এই কারণে আমরা বলছি যে হয় দুটাকে জিরোর চাইতে বড় নাও, বা দুটাকে কি জিরোর চাইতে তোমাকে ছোট নিতে হবে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। 2 হতে পাই কি পাই, যে x-3, এই x-3 আমরা হচ্ছে ছোটটা প্রথমে লিখি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এই x-1 না, এটাকে আমরা একটু সাজাই। দেখো এই যে x-3 আছে না, এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট দিব না। দেখো ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, তাহলে আর একটু সুবিধা হবে। ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, একটু সুবিধা হবে। দেখো তাহলে এই যে আমরা 2 নম্বর, এখন এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো। তাহলে x এই -3 কে সমানের ও পাশে হচ্ছে পাঠিয়ে দাও, তাহলে কি আসছে বলো তো, x > কি আসছে বলো, 3 চলে আসছে না। না আমরা এই 1টাকে প্রথমে লিখি, তো 1টাকে প্রথমে লিখি। দেখো এই যে x, এই 1 কে ও পাশে পাঠিয়ে দাও, তাহলে > আসছে কি 1, কারণ এ পাশে কি ছিল বলতো -1, ও পাশে গিয়ে +1 হয়ে গেল। এবং লিখলাম, এবার এটা আমরা লিখবো, এটাও তুমি তো আগে লেখো সমস্যা নাই, তোমরা একটু সুবিধার জন্য লিখলাম। হ্যাঁ, তাহলে এবার এই 3টা এই > এর পাশে গেল, তাহলে কি আসছে বলতো, x > 3 আসছে না। ইকুয়াল আমরা কি লিখবো বলতো, > এর ক্ষেত্রে বড়টা লিখবো, x > 3। এখানে 1 বড় না 3 বড়, 3 বড়, তাই 3টা লিখবো। প্রশ্ন হচ্ছে কেন লিখবো সেটাও আমি হচ্ছে বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। তাহলে x বিলংস টু কি আসবে বলতো, x এর মান 3 চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। তাহলে +∞ প্রথম বন্ধনী, আর এখানে যদি ইকুয়াল চিহ্ন আছে, আমরা জানি লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকলে কি হবে, 3 হবে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো দেখো এখানে আমরা কিভাবে হচ্ছে করি, দেখো x এর মান এখানে যদি একটা সংখ্যা রেখা হয়, এখানে মনে করো 0 কত দূর পর্যন্ত, এই ইনফিনিটি পর্যন্ত চলতে আছে, এদিকে হচ্ছে কত -1 -2 -3, তারপরে আরো যদি আমরা নিতে থাকি -∞ পর্যন্ত। হ্যাঁ, বা এভাবে চলতে আছে। এখানে তোমার হচ্ছে তীর চিহ্ন দিলে সুবিধা হবে, হ্যাঁ, তাহলে দেখো এখানে কি 1 2 3 4, তাহলে দেখো তো x এর মান 1 এর চাইতে বড়, হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। তাহলে 1 এর চাইতে বড় হতে এই দিক পর্যন্ত আপ টু চলতেই থাকবে। এরপরে দেখো তো x এর মান 3 এর চাইতে বড়, হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, এই +∞ দিকে চলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে দেখো তো যে এই যে এই ছোটটার ভিতরে কিন্তু বড়টা সব ঢুক আছে, কিন্তু এই বড়টা মানে x > এর ক্ষেত্রে x > 3 এর সাথে কিন্তু সম্পূর্ণটা নাই, এই যে 1 আর 2 কিন্তু নাই। তাহলে তুমি যদি এটাকে বলো, অর্থাৎ বড়টাকে নাও, তাহলে এই ছোটটাকেও কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো, x > 1 মানে x এর মান 1 এর চাইতে বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। এরপরে দেখো x > 3 মানে x এর মান 3 চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। তাই আমরা হচ্ছে যে যদি এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কি এটাও নেওয়া হয়ে যাচ্ছে, কারণ এই যে অংশটুকু কমন হচ্ছে পড়ে যাচ্ছে, এই কারণে আমরা হচ্ছে বড়টা নিব। আর তুমি যদি সহজভাবে মনে রাখতে চাও, তাহলে > এর ক্ষেত্রে আমরা বড়টা নিব। এই যে > তাহলে 1 বড় না 3 বড়, নিঃসন্দেহে 3 বড়। এইটা আমাদের কিন্তু অ্যান্সারের মধ্যে পড়ে না, এটা বোঝার জন্য। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে > এর ক্ষেত্রে আমরা বড় মানটা নিব। আরেকটু সহজভাবে যদি তোমাদের বলি, দেখো যে x এর মান 1 এর চাইতে বড়, তাহলে 1 এর চাইতে বড় হতে তো কত পর্যন্ত যেতে পারবে, 1 2 3 ... 4 ... কত পর্যন্ত, ∞ পর্যন্ত।
এক্স এর মান 3 এর চাইতে বড় বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 3 4 ডট ডট প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো কমন অংশটুকু কোনখানে? তুমি এইটা নিলে কিন্তু কি হচ্ছে, এর কিছু অংশ বাকি থেকে যাচ্ছে, কিন্তু এটাকে নিলে এটাকে সম্পূর্ণটা নেওয়া হয়ে যাচ্ছে। তাই যেটাকে নিলে আরেকটাকে সম্পূর্ণ নেওয়া হয়ে যাবে, সেটাই আমরা হচ্ছে নিব। ঠিক আছে, তো এই কারণে আমরা হচ্ছে এটা হচ্ছে বসায় ফেললাম। এবার আমরা 3 নম্বর সমীকরণ হতে কাজ করব। 3 নম্বর, তাহলে 3 হতে পাই কি পাই যে 3 নম্বর সমীকরণ হতে পাই যে তাহলে এই 3টা এবার সমানের ওপাশে চলে যাবে। তাহলে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 3, এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 3। এবার লেস দেনের ক্ষেত্রে আমরা যে বড়টা একটু পাশে লিখবো আর ছোটটা ওপাশে লিখবো। তাহলে এবং এই এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1 ইকুয়াল, দেখো এই যে এটা এখানে থেকে গেল এবংটা থেকে গেল, আর এই যে 1টা ওপাশে গেল, এই 3টা ওপাশে গেছে প্লাস হয়ে গেছে, 1টা ওপাশে গিয়ে প্লাস হয়ে গেছে। ইকুয়াল আমরা দিব আমরা লেস দেনের ক্ষেত্রে কোনটা লিখবো? ছোটটা লিখবো। এই যে দেখো লেস দেন 3 আর লেস দেন 1, তাহলে কোনটা ছোট? 1 ছোট। তাহলে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে কত? 1। তাহলে ছোটটার ক্ষেত্রে হচ্ছে ছোটটা লেখা হবে। এবার দেখো তাহলে অতএব এক্স বিলংস টু কত আসবে বলো তো? এক্স এর মান 1 এর চাইতে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 1। আমরা জানি কি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী হবে। ঠিক আছে না? তো আমরা এই কথাগুলো হচ্ছে এখানে বলে ফেললাম, এই কথাগুলো এখানে তোমার লিখে ফেললাম। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন লেস দেনের ক্ষেত্রে ছোটটা কেন নিব প্রশ্ন আসতে পারে। লেস দেনের ক্ষেত্রে ছোটটা কেন নিব প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন চলে আসতে পারে। দেখো এটাকে আমি হচ্ছে বুঝাই দিছি। এক্স এর মান 1 এর চাইতে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে বলো? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এই যে 1 থেকে এই যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে গেল। এবার দেখো এক্স এর মান 3 এর চাইতে ছোট, এক্স এই যে 1 এর চাইতে ছোট হচ্ছে, এটা হচ্ছে লিখে ফেলেছি এই পর্যন্ত। এবার 3 এর চাইতে ছোট, তাহলে 3 এর চাইতে ছোট কোনটুকু? এই যে এই অংশটুকু 3 এর চাইতে ছোট হতো, এই অংশটুকু এই পর্যন্ত চলতে থাকবে। তাহলে কমন কোনটুকু দেখো তো? এই অংশটুকু না? তাহলে তুমি যদি এটাকে প্রেজেন্ট করো তাহলে এটা কিন্তু এটা হচ্ছে এর মানটুকু এর মধ্যে সম্পূর্ণ আছে, কিন্তু এর মানটুকু এর মধ্যে সম্পূর্ণতা নাই। তাহলে আমি একে যদি নিই তাহলে একে পুরোটাকে রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কোনটা নেব? এটা নেব। ঠিক আছে, তাহলে আমরা ডোমেনের মানটা কিন্তু পেয়ে গেছি। দেখো ভালো করে দেখো তো, ডোমেনের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব ডোমেনকে বড় হাতে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো একটা কি 3, ইনফিনিটি, আমরা ছোটটা প্রথমে লিখবো। তুমি চাইলে এটাও লিখতে পারো, সমস্যা নাই। তো আমরা চেষ্টা করবো এগুলোর ক্ষেত্রে ছোটটা প্রথমে লেখা। তাহলে মাইনাস ইনফিনিটি কমা 1, মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে কত? 1। ইউনিয়ন দ্বারা লিখতে হয়, ইউনিয়ন দ্বারা এই যে এই অংশটুকু লিখলাম। তাহলে 3, ইনফিনিটি 3, হচ্ছে 4 কেন লিখছি? 3, হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে একটা অ্যান্সার। আমাদের কি বের হলো বলো তো? ডোমেনটা বের হয়ে গেল। আমরা ডোমেনটা বের করে ফেললাম। এখন আমরা কি নির্ণয় করব বলো আমাকে একটু বলো তো। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জ। তাহলে আমরা এখন হচ্ছে বলতে পারি, দেখো যে আবার তোমরা জানো যে তোমরা যদি আমার ক্যালকুলাস 1 থেকে লেকচারগুলো দেখে থাকো ফাংশনের, তাহলে তোমরা জানো আমরা কি রেঞ্জটা নির্ণয় করতে ডোমেনের সহযোগিতা নিই, বা ডোমেন থেকে রেঞ্জটা খুবই সহজে নির্ণয় করা যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা চলো সেই কাজগুলো হচ্ছে করে ফেলবো। দেখো এবার তাহলে আবার এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে কত? 1, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইউনিয়ন এই যে 3, ইনফিনিটি এর জন্য এফ অফ এক্স ইকুয়াল আমরা কি পেয়েছিলাম বলতো? একটা হচ্ছে এক্স মাইনাস 3, আর একটা হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে 1 পেয়েছিলাম না? তাহলে আবার এক্স বিলংস টু ডোমেনের এটা মান না, তাই এটা এই দুটো হচ্ছে মান সব বসায় দিচ্ছি। এর জন্য এফ অফ এক্স ফাংশনটি এই 0, ইনফিনিটি ব্যবধিতে কি হবে বলতো? সংজ্ঞায়িত হবে। 0, ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত হবে। দেখো ভালো করে দেখো, তাহলে আমাদের রেঞ্জটা কি আসছে বলো তো আমাকে একটু?
অতএব আমাদের রেঞ্জটা হবে কি বলতো 0,∞। কেন হচ্ছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, বাট এইটুকু হচ্ছে খেয়াল করো যে এইটুকু আমাদের রেঞ্জটা হয়ে গেল। এই রেঞ্জটা আমাদের 0,∞। কেন হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। তোমরা জানো এর পূর্বে হচ্ছে ক্যালকুলাসে তোমরা যদি না শিখে থাকো তাহলে আমার কাছে হচ্ছে আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে 1A চ্যাপ্টারের ফাংশনের লেকচারগুলো আছে সেটা তোমরা দেখে নিতে পারো। কারণ আমরা ডোমেন থেকে রেঞ্জের মানটা খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে দেখো যে ডোমেন আমরা যে পেয়েছি, ডোমেনের মানগুলো মূল ফাংশনে বসায় দিয়ে যে মানটা পাবো সেটা হবে কার মান বলো তো? রেঞ্জের মান। কেন? ভালো করে খেয়াল করো, এই ভিডিওর বা এই ফাউন্ডেশন অফ ম্যাথ এই প্রথম যে আমরা লেকচারটা দিয়েছিলাম যে ডোমেন ও ফাংশন না অন্যান্য ফাংশনের যে লেকচারটা দিয়েছিলাম, যে যদি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন, আর এফ অফ এ থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের কি বলতো? রেঞ্জ না? রেঞ্জ হবে না? তাহলে দেখো, তাহলে এফ অফ এই যে ডোমেনের মানগুলো আমরা পেয়েছি মানগুলো এখানে বসাবো, তাহলে সেইগুলো হবে রেঞ্জ। তাহলে দেখো এই যে ফাংশনটা আছে, তাহলে আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো এখানে বসাবো। তাহলে প্রথমে কোনটা বসাবো বলতো? -∞ বসাবো, এখানে বসাবো মূল ফাংশনে। তাহলে মূল ফাংশনে হচ্ছে তুমি হচ্ছে বসাও। তাহলে -∞ কোথায় বসাবো? এক্স এর জায়গায় হচ্ছে বসাও। তুমি এখানে চাইলে -∞ লিখতে পারো বা সমস্যা নাই। আমরা যেহেতু এটা রাফ করছি অতএব এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এক্স এর জায়গায় -∞ বসাবো, তাহলে -∞ এক্স এর জায়গায় -∞ বসালাম, -3টা থেকে গেল। এই যে এক্স এর জায়গায় -∞ বসাবো, -∞ মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করি, -∞ থেকে 3 বাদ দাও, তাহলে কত থাকবে বলো তো? -∞ কি কত এটা তুমি জানো? এর আসলে কত বড় মান? মনে করো সাগরে কতটুকু পানি আছে এটা কেউ করতে পারবে? গণনা করতে পারবে? অসীম আকাশের টোটাল মানে কতটুকু এরিয়া পর্যন্ত আছে একটা আইডিয়া দিতে পারে, বাট অ্যাকচুয়াল মান কিন্তু বের করতে পারবে না। একটা আইডিয়া হয়তো দিতে পারে, কিন্তু আরো তো থাকতে পারে। কারণ বিজ্ঞান কি দিন দিন কিন্তু কি হচ্ছে, আবিষ্কৃত হতে আছে, পরিবর্তন হতে আছে, সবকিছু না বাট অনেক কিছু কিন্তু কি তোমার পরিবর্তনযোগ্য। কারণ বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল একটা বিষয়। আজকে যেটা মনে করছে যতটুকু পর্যন্ত জানে সেটুকু পর্যন্ত কি দিবে, তারপরে আবারও নতুন কিছু আবিষ্কার হতে পারে। ঠিক আছে, তো এই -∞ কত দূর পর্যন্ত আসলে সেটা আমাদের জানা নাই। মনে করো তুমি সাগর থেকে 1 গ্লাস পানি উঠায় নিলা, -3টা একটা কি সামান্য একটা কি সংখ্যা, ছোট একটা সংখ্যা মাত্র। তাহলে সাগর থেকে তুমি যদি 1 জল পানি উঠায় নাও তাহলে ওই সাগরের কি কোনো পরিবর্তন হবে? বা তুমি সেখানে যদি দাও তাও কিন্তু পরিবর্তন হবে না। তাহলে কি হবে বলতো? -∞ থেকে -3 বাদ দিলে কত থাকবে? -∞ থাকবে। -∞ থেকে -1 বাদ দিলে কত থাকবে? -1ই থাকবে। মাইনাসে কি প্লাস আসবে? ইনফিনিটি গুণ করলে হচ্ছে ইনফিনিটি স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট কেটে গিয়ে কি থাকে বলতো? ইনফিনিটি থাকে। তাহলে -∞ বসিয়ে দিয়ে আমি পাইলাম কি? ইনফিনিটি পাইলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা ওয়ানটা চাইলেই হচ্ছে, এরপর আমরা ওয়ানটাই হচ্ছে বসায় সুবিধা হবে। দেখো ওয়ানটাই হচ্ছে বসাবো, কোথায় বসাবো? এক্স এর জায়গায় ওয়ানটা বসাবো। দেখো এবার কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো। তাহলে এক্স এর জায়গায় ওয়ানটা বসাবো, তাহলে কি আসছে বলতো? 1 - 3 আর এই যে 1 - 1। তাহলে 1 - 3 মানে কি বলতো? -2, আর 1 - 1 মানে কি কত? 0। তাহলে 0-র সাথে যাই গুণ করবো আর 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 0 না? তাহলে কি বলতো? 1 বসিয়ে তুমি পাইলা কত? 1 বসিয়ে তুমি পাইছো 0 পাইলা। এবারে হচ্ছে -∞ গেল, 1 গেল, এবার 3টা বসাও। 3টা কোথায় বসাবো? এক্স এর জায়গায়। তাহলে কি আসছে বলতো? 3 - 3, আর এখানে আসছে কত? 3 - হচ্ছে 1। তাহলে দেখো তো এখানে তো 0 হচ্ছে চলে আসছে। 3 - 3 মানে কি 0, এখানে যাই মান আসুক না কেন সমস্যা নাই। তাহলে কি পাইলাম? 0 পাইলাম। তাহলে 1 আর 3 বসিয়ে তুমি আবারও পাইলা কি? 0। এবার আবার হচ্ছে ইনফিনিটি বসাও, বাকি আছে ইনফিনিটিটা বসাও। তাহলে ইনফিনিটি -3, এবার তো প্লাস ইনফিনিটি না? প্লাস ইনফিনিটি, সরি, এক্স এর জায়গায় ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস হচ্ছে 3, আর এটা কি? এখানে ইনফিনিটি মাইনাস হচ্ছে 1। তাহলে ইনফিনিটি থেকে 3 বাদ দাও, তাহলে কত আসবে বলো? ইনফিনিটি থেকে যাবে, আর ইনফিনিটি থেকে 1 বাদ দিলে ইনফিনিটি আসবে। তাহলে ইনফিনিটির সাথে গুণ করলে ইনফিনিটি হচ্ছে স্কোয়ার, আর হচ্ছে রুট থেকে গেল, স্কোয়ার আর রুট কেটে গেল, ইনফিনিটি চলে আসছে। তাহলে দেখো এই প্লাস ইনফিনিটি আর -∞ বসিয়ে পেলাম ইনফিনিটি প্লাস, আর 3 আর 1 বসিয়ে পেলাম হচ্ছে 0। তাহলে ইনফিনিটি, -∞ এবং প্লাস ইনফিনিটি উভয়টির যে প্রথম বন্ধনী
আর ইনফিনিটি তো আমরা জানি প্রথম বন্ধনী হবেই, তাই যে ইনফিনিটির প্রথম বন্ধনী। এরপরে দেখো 1 এবং 3 বসিয়ে পাইছি কত 0, 1 এ তৃতীয় বন্ধনী দেওয়া আছে, 3 তেও তৃতীয় বন্ধনী দেওয়া আছে, তাহলে এই 0 তেও কি হবে বলতো, তৃতীয় বন্ধনী হবে। ঠিক আছে, যদি সাপোজ এটা 1 এ প্রথম বন্ধনী থাকতো, সাপোজ যদি 1 এ প্রথম বন্ধনী আর 3 তে মনে করো যে তৃতীয় বন্ধনী, তাহলে তৃতীয় বন্ধনী শক্তি বেশি, একবার প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী, তাহলে তৃতীয় বন্ধনীটাই বসতো। ঠিক আছে, তো এখানে হচ্ছে দরকার নাই, তৃতীয় বন্ধনী আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যদি এইভাবে গণিতকে শিখতে চাও, এইভাবে যদি গণিত উপভোগ করতে চাও, সবকিছুই সকল কনফিউশন তুমি যদি দূর করতে যাও, আমাদের ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর এবং এই ফাউন্ডেশন অফ ম্যাথ মেজর নন মেজর সকল কোর্সে, গণিতের সকল কোর্সে ভর্তি চলছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এরপরে আমরা আরো একটি ম্যাথ সলভ করে দেবো, চলো আমরা সেটা শুরু করি। দেখো এবার আমরা 17-4 নম্বর ম্যাথটা সলভ করে দেবো এবং এর ম্যাথেরও কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করবো আমরা। তোমরা জানো টাইপ 3 তে আমরা ডোমেন ও রেঞ্জটা হচ্ছে নির্ণয় করে দিচ্ছি। দেখো এটা আমরা প্রদত্ত ফাংশন বলে এই ফাংশনটা উঠাই নিয়েছি, এটা একটু দ্বিঘাত সমীকরণ, এটার একটু কাজ করে দিয়েছি সেম এর পূর্বের ম্যাথের মতো। x স্কোয়ার 4x কে ভাঙা 3x মাইনাস এক্স প্লাস হচ্ছে 3 y ইকুয়াল এই এখান থেকে এই দুই পদ থেকে x টা কমন নিয়েছি, x মাইনাস 3 মাইনাস হচ্ছে 1 কমন নিয়েছি, x মাইনাস 3 কমন, x মাইনাস 3 হচ্ছে কমন আর x মাইনাস 1টা থেকে গেল। এখানে কি বলছে দেখো, এখানে x সমান 1 বা x সমান 3 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য y এর মান পাওয়া যায়। এই কথাটা কেন বললো প্রশ্ন। দেখো যে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে রুটযুক্ত মানের ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে। এটা যেহেতু ভগ্নাংশ আকারে সমীকরণটা আছে, সেটার ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। দেখো আমরা জানি যে ওপরে যতই বড় সংখ্যা থাকুক না কেন, 10, 15, 20 লক্ষ কোটি, নিচে যদি 0 হয় সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বা অনির্ণীয় আকার। আমরা জানি ফাংশনে অনির্ণীয় বা অবাস্তব মান নিয়ে কোনো কাজ নাই। সেটা হলে কি হবে, সেটা হলে আমাদের হচ্ছে মানের ডোমেন নির্ণয় এগুলো নিয়ে কোনো কিছু করা তোমার সে যাবে না। হ্যাঁ, তো এই কারণে বলছি যে এখানে x সমান 1, তাহলে x সমান যদি 1 এবং x সমান 3 ব্যতীত, দেখো এখানে তুমি x এর মান যদি 1 হচ্ছে বসাও, একটু ভালো করে খেয়াল করো তো, x এর মান যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 মানে কত বলো তো 0, 0 সাথে এখানে যাই গুণ করবা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 1/0 মানে কি, 1/0 মানে কি ইনফিনিটি আকার হয়ে যাবে না। এই কারণে বলছে 3, এখানে যদি তুমি 3 বসাও তাহলে 3 - 3 মানে কি 0, তাহলে ইনফিনিটি আকার হয়ে যাবে না। এখানে বলছে এখানে x সমান 1 বা x সমান 3 ব্যতীত, বা কেন বলেছে যে কোনো একটা যদি 1 বা 3 হলেই কিন্তু 0 হয়ে যাবে, বা দুটাই যদি একসাথে হয় 1ও হয় x সমান 3 হয়, তাও কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ 0 0 গুণ করলে 0 হবে। তাই বলছে x সমান 1 বা x সমান 3 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য y এর মান বাস্তব হবে। অর্থাৎ এটা কি y এর মান না, এটা তুমি যা মান পাবা y এর মান পাবা। তাহলে আমাদের ডোমেনটা কি হবে একটু আমাকে বলো তো, একটু বলো ডোমেনটা তাহলে কি আমরা পাচ্ছি বলো তো, আমরা ডোমেনটা কি পাচ্ছি। এখানে আমরা সমীকরণটা মিশাই দিচ্ছি, হচ্ছে এখানে কি ছিল, উপরে 1 ছিল। হ্যাঁ, তাহলে অতএব ডোমেন, তাহলে আমাদের ডোমেনটা কি আছে বলো তো। অতএব ডোমেনকে বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, এই হচ্ছে ডিএফ ডোমেনটা। তাহলে সকল বাস্তব, তাহলে পৃথিবীতে আমরা রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার আর মানে সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। তাহলে এখানে বাস্তব সবই মান হতে পারবে, শুধুমাত্র কি হতে পারবে না বলতো, 1 আর 3টা হতে পারবে না। তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা 1 আর আমরা 3টা হচ্ছে বসাই দিলাম। দেখো এখানে x গ্রেটার দেন ইকুয়াল 3 মানে বোঝায় কি যে x এর মান 3 এর চাইতে বড় এবং 3 সহ। x ইকুয়াল যদি 1 হয় তাহলে x এর মান শুধু হচ্ছে 1। তখন আমরা কি ব্যবধিটা কিভাবে লিখি যে x এর মান 1, ঠিক আছে, এভাবে যে দ্বিতীয় বন্ধনীর দ্বারা লিখি, মানে ওই মানটাই শুধু ফিক্সড। এখন এখানে যদি x এর মান 1 আর 2 হয় তাহলে কি হবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা 1 আর 2 হবে। হ্যাঁ, তাহলে গ্রেটার দেন ইকুয়াল দ্বারা বোঝায় ওই মান, গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল দ্বারা বোঝায় ওই মান সহ। আর এখানে যদি গ্রেটার দেন শুধু চিহ্ন থাকে বা লেস দেন চিহ্ন থাকে, তাহলে ওই মানটা ছাড়া, এই 3 ছাড়া এর বড় সকল মান হবে x এর মান। আর যখন মানটা ফিক্সড করা থাকবে x এর মান 1 2 3 বা 1 বা 0 বা -2, তখন কি এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা হচ্ছে লিখতে হবে। তাহলে দেখো যে এই কারণে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখলাম। তাহলে x এর আর এর বিস্তারিত কিন্তু আমরা কি ক্যালকুলাশনে কিন্তু আলোচনা করা আছে। তাহলে এটা আমাদের ডোমেনটা হয়ে গেল, এখন আমরা
রেঞ্জটা নির্ণয় করবো। এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু আমাদের কি, রেঞ্জটা সাবধানে নির্ণয় করতে হবে, বা আলাদা ওটার এর পূর্বেরটার মতো কিন্তু হবে না। তো আমরা হচ্ছে আবার লিখবো, আবার দিয়ে আবার ওয়াই ইকুয়াল আমাদের যে ফাংশনটা ছিল 1/x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে কত 3। ঠিক আছে, এটাকে আমরা আমাদের ডোমেনের রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেনটা আমরা নির্ণয় করে ফেলেছি, এবার আমরা এখন কি রেঞ্জ নির্ণয়ের কাজগুলো করব। দেখো এটাকে আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি হবে একটু বলো তোমাকে। আমরা হচ্ছে আড়াআড়ি গুণ করবো না, এটাকে হচ্ছে এ পাশে রেখে দেবো, না আমরা হচ্ছে উল্টাই দেবো সরি। তাহলে 1/y বা 1/yটাকে আমরা ও পাশে লিখিত, তাহলে কি আসছে বলতো, x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3, আর y কে তুমি উল্টায় দাও তাহলে কি থাকে বলতো, 1/y থাকে না। এই যে 1/x², এটাকে উপরে লিখলাম, 1টাকে নিচে লিখলাম, নিচের 1 এর দাম নাই, তাই হচ্ছে উপরেটা এটা থেকে গেল। আর এটাকে যদি ঘুরাই দিই, এই y এর নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে 1টা উপরে চলে গেল আর yটা নিচে চলে আসলো। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমরা কিন্তু আড়াআড়ি গুণ করতে পারতাম, গুণ করতে পারতাম, কিন্তু ওভাবে গুণ করে তুমি হচ্ছে ক্যালকুলেশন টানতে পারবে না। তুমি ইচ্ছা করলে কিন্তু গণিতে তুমি সবকিছু করা যাবে না, যেটা প্রয়োজন, যেটা তোমার লাগবে সে অনুযায়ী কাজ করতে হবে। তো দেখো এটাকে আমরা এখন সূত্রতে ফেলার চেষ্টা করব। তোমার মনে প্রশ্ন অনেক কিছু আসতে পারে, কেন আমি করব, কেন এটা করব, আসতে পারে, কিন্তু এটা কি ম্যাথ, তোমাকে ক্যালকুলেশনের সুবিধাতে করতে হবে, যেভাবে করলে অ্যান্সার মিলবে সেভাবে আমাদের করতে হবে। তাহলে x² মাইনাস 4x প্লাস হচ্ছে 3, তাহলে এটাকে আমরা এখন একটু সূত্র ফেলবো। দেখো তো x² মাইনাস 4x কে আমরা 2 × 2 দিয়ে x লিখতে পারি না, একটু বলো তো। এখানে আমি প্লাস দিয়ে 2 কে স্কোয়ার লিখলাম, এখন দেখো তো কি হচ্ছে, বেশি লিখেছি, x² যা আসে তাই, 4 কে 2 × 2 লিখতে পারি, এক্সট্রা হচ্ছে রেখে দিলাম। এবার 3 জায়গায় আমি 2² লিখেছি, মানে কি 4, তার মানে 1 বেশি লিখেছি, তাহলে 1 হচ্ছে কমাই দাও, -1 ইকুয়াল 1/y এর পরিবর্তে 1/yটা থেকে গেল। ঠিক আছে, তাহলে আমরা a - b হোল স্কয়ার সূত্র কি জানি বলো তো, a - b হোল স্কয়ার সূত্র a² - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো যে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, x - 2 এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a - b হচ্ছে হোল স্কয়ার, আর এই যে -1টাকে আমি সমানের ও পাশে পাঠিয়ে দেবো, তাহলে 1/y প্লাস হচ্ছে 1 লিখতে পারি না, এখানে -1 আছে, ও পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো এরপরে এই যে স্কয়ার আছে, সমানের ওপাশে কি হবে বলো তো, রুট হয়ে যাবে। তো এখানে আমরা পাঠাচ্ছি না, আগে এটাকে হচ্ছে লসাগু করার পর পাঠাচ্ছি। দেখো তাহলে x - 1 হচ্ছে হোল স্কয়ার, আর 1/y প্লাস y এর হচ্ছে 1/y প্লাস 1 এর লসাগু হচ্ছে y, আর y হচ্ছে আউট, তাহলে উপরে 1 থাকলো, আর y এর সাথে 1 গুণ করলে কত হয়, এই হচ্ছে y হয়। ঠিক আছে, এরপরে দেখো 1 কেন 2 হবে এখানে, x - 2, তাহলে কি হবে বলো তো, x - 2, এবার স্কয়ারটা সমানের ওপাশে গেলে কি হবে বলো তো, রুট হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই, এই ডিভাইডেড বাই হচ্ছে y থাকছে। ঠিক আছে না, দেখো তো একটু, এবার দেখো আমরা কি হচ্ছে করব। এই যে আমাদের x এর মান কিন্তু দরকার, তাহলে x টা থাকলো, -2টা সমানের ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে +2, এ প্লাস মাইনাস রুট ওভার কি থাকবে বলো তো, 1 প্লাস y থাকবে না, বাই হচ্ছে কি থাকবে নিচে, রুট y থাকবে। দেখো আমরা এই রুটটাকে আলাদা করে দিলাম, উপরে একবার রুট দিলাম, নিচে দিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে করব। এখন আমরা এ পাশ থেকে বলবো যে এখানে x এর মান, এখানে x এর মান বাস্তব হবে যদি 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। এই কথাটা কেন বললাম, প্রশ্ন আসতে পারে, সহজ প্রশ্ন, যেখানে x এর মান বাস্তব, এটা কিন্তু কার মান, x এর মান বাস্তব হবে যদি 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর মান কি 0 চাইতে বড় হয়। দেখো তো এখানে যদি ঋণাত্মক মান এইগুলো আসে, তাহলে এখানে কাল্পনিক মান চলে আসবে না, 1 প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই এর মান কি হয়ে যাবে, যদি ঋণাত্মক মান আসে তাহলে রুটের ভিতরে ঋণাত্মক মান মানে কি কাল্পনিক মান চলে আসবে না। আর ফাংশনে তো কাল্পনিক মান নিয়ে আমাদের কোনো কাজ নাই,
তাই আমরা সেটা হচ্ছে তোমার বলে দিলাম। এর পূর্বের ম্যাথে কিন্তু এটা নিয়ে অনেক কথা বললাম যে রুটের ভিতরে ঋণাত্মক মান মানে কি হচ্ছে কাল্পনিক মান চলে আসবে। এই কারণে এটাকে আমরা বলছি কি অবশ্যই এটাকে কি জিরোর চাইতে বড় হতে হবে, বা জিরো হলেও সমস্যা নাই। এই মান যদি জিরো হয় তাহলে জিরোকে রুট করলে জিরো, তাহলে 2 + 0 মানে 2ই থাকছে, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই কি ঋণাত্মক হওয়া যাবে না, জিরোর চাইতে বড় মান সমস্ত মান কি অবশ্যই ধনাত্মক মান। তাহলে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো যে 1 + y এর মানকে জিরোর চাইতে বড় বা জিরো হতে হবে, এবং y এর মানকে জিরোর চাইতে বড় হতে হবে। এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন লেখা যাবে না। কেন যাবে না? দেখো এখানে 1 + y এর মান জিরোর চাইতে বড় হতে হবে বা জিরো হতে হবে। ওপরে জিরো হলে তো কোনো সমস্যা নাই। ওপরে জিরো যদি হয়, দেখো 1/0 তার মান হচ্ছে ইনফিনিটি, আর 0/1 মানে কি তোমার যে জিরো। ওপরে 1 2 4 যাই মান থাকুক না কেন, নিচে যদি জিরো আসে তার মান ইনফিনিটি চলে আসবে। এবার 0/1, জিরো ওপরে জিরো থাকুক আর নিচে যত বড়, এখানে 1 2 3 4 যাই থাকুক, ওপরে যদি জিরো থাকে, তাহলে ওপরে যদি জিরো থাকে তাকে 1 দ্বারা ভাগ করলে তার মান কি আসবে? জিরোই আসবে। ঠিক আছে, এই কারণে আমরা হচ্ছে এটাকে বললাম যে ওই উপরের অংশটাকে বললাম যে জিরো হলেও সমস্যা নাই, বা জিরোর চাইতে বড় মানে অবশ্যই ধনাত্মক মান। এবার দেখো নিচের যে মানটা, এটাকে এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না। কেন যাবে না? প্রশ্ন কেন যাবে না? ম্যাথামেটিক্স কিন্তু ভাবনা এবং চিন্তার জিনিস এবং ঠান্ডা মাথার জিনিস। দেখো এখানে নিচে যদি তুমি জিরো নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? এটা ইনফিনিটি হয়ে যাবে না। 1 এখানে তো বললাম যে জিরো চাইতে বড় হতে হবে, তাহলে 1 2 4 এগুলো আসলো। নিচে যদি তুমি জিরো নিয়ে আসো তাহলে কি হবে বলো তো? নিচে জিরো আসলে 1/0 মানে কি ইনফিনিটি না? আর ফাংশনে তো কাল্পনিক মানের কোনো কাজ নাই, তাই এখানে কি আমাদের জিরোটা নিয়ে আসা যাবে না। এই কারণে আমরা বলছি ওয়াই এর মানটা অবশ্যই জিরোর চাইতে বড় হতে হবে। ওয়াই এর মানটা জিরোর চাইতে বড় হতে হবে, জিরো নেওয়া যাবে না। এই কারণে এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে এখানে ওয়াই এর মানটা করব। এই ওয়াইটা, তাহলে ওয়াইটা থাকলো, এই 1 কে তুমি সমানের ও পাশে পাঠা দাও, তাহলে কি হবে বলো তো? লেস দেন ইকুয়াল -1। -1 লেখার সময় এই চিহ্নটা ঘুরে গেল কেন? প্রশ্ন। কারণ আমরা জানি কি -1 দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্নের ঘুরে যায়, বা চিহ্নের পরিবর্তন হয় কিসের ক্ষেত্রে? অসমতার ক্ষেত্রে দুইটা কিন্তু নিয়ম খুব মাথায় রাখতে হবে, যে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, আর কি এই যে ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচে করলে কি হয়ে যায়? তোমার চিহ্নটা ঘুরে যায়। তাহলে -1 দ্বারা যেহেতু গুণ করেছি তাই চিহ্নটা ঘুরে দিয়েছি, এবং ওয়াইটা হচ্ছে কি জিরোর চাইতে বড় হবে। ঠিক আছে, এবার দেখো ওয়াই এর মান, এবার আমরা হচ্ছে ব্যবধিটা এখানে হচ্ছে লিখে ফেলবো। তাহলে ওয়াই এর মান কি -1 এর চাইতে ছোট, ওয়াই এর মান -1 এর চাইতে ছোট। তাহলে ওয়াই এর মান -1 এর চাইতে ছোট হতে হতে তাহলে কি হবে একটু বলো তো আমাকে। ওয়াই এর মান -1 এর চাইতে ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? -ইনফিনিটি পর্যন্ত। আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা পরে লিখতে হয়। তাহলে -ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী, আর ওয়ানে কি? ওয়ানে তৃতীয় বন্ধনী। কেন হবে? কারণ আমি বললাম ভিডিও শুরুর দিকে যে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে কোন বন্ধনী হবে? তৃতীয় বন্ধনী হবে। এবং এখানে এবংটা হচ্ছে দিয়ে ফেললাম। ওয়াই এর মান জিরোর চাইতে বড় হতে তো কতদূর পর্যন্ত যেতে পারবে? +ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি 0, ইনফিনিটি। 0 তো ইনফিনিটি উপরতেও প্রথম বন্ধনী, আর 0 তো প্রথম বন্ধনী। কেন 0 তো প্রথম বন্ধনী? কারণ এখানে কি ইকুয়াল চিহ্ন নাই, তাই কি প্রথম বন্ধনী। এখানে ইকুয়াল চিহ্ন ছিল তাই তৃতীয় বন্ধনী। এখানে ইকুয়াল চিহ্ন থাকলে 0 তে তৃতীয় বন্ধনী হয়তো। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে দেখি। এখন আমাদের তাহলে এই দুটা কি রেঞ্জ, এই দুটা রেঞ্জ। অতএব রেঞ্জকে বড় হাতের RF দ্বারা প্রকাশ করি। -ইনফিনিটি কমা হচ্ছে -1। ওয়ানে হচ্ছে কোন বন্ধনী? একটু বলো তো আমাকে, একটু বলো তাহলে ওয়ানে -1 তৃতীয় বন্ধনী দিলাম। এবার হচ্ছে ইউনিয়ন। আমরা জানি কি ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একাধিক যে মানগুলো থাকবে সেগুলোকে ইউনিয়ন দ্বারা হচ্ছে লিখবো, তাহলে ইউনিয়ন দিলাম, তারপরে এই যে মানটা আছে এটা হচ্ছে লিখে ফেলবো। দেখো 0, হচ্ছে ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনেক হচ্ছে আজকে আলোচনা করলাম তোমাদেরকে হচ্ছে নিয়ে। এর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এবং তোমরা যদি ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর আমাদের এভাবে ম্যাথ বুঝে প্রতিটা লাইন শিখতে চাও, এবং এই ফাউন্ডেশন অফ ম্যাথ বা ফান্ডামেন্টাল অফ ম্যাথ মেজর এবং নন মেজর উভয় কোর্সে ভর্তি চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের 100% কমন উপযোগী সাজেশনও দেওয়া হবে। 18-র এই যে 2 নম্বর ম্যাথটা আপনারা হচ্ছে যে 18-র 1 নম্বরের মতো করে করবেন, একদম সেভ, সবকিছু সেভ। শুধুমাত্র এখানে হচ্ছে যে সমীকরণটা আলাদা দেওয়া হয়েছে।
সমীকরণটা আলাদা দেওয়া হয়েছে, বাট 1 আর 2 একদম সেম, তাই আমরা হচ্ছে এটার করে দেইনি। আপনারা আশা করি পারবেন, বা একটু নোটটা দেখলেই পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেজরদের 23 সালে এসেছিল। আর এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে যে সলভ দিয়ে দিব, ইনশাল্লাহ সলভ দিয়ে দিব। তো আশা করি এই অধ্যায়ের আপনাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই অধ্যায়ের অন্য ফাংশনের যতগুলো ম্যাথ ছিল ইম্পর্টেন্ট টাইপ আকারে বেসিক সহ দিয়েছি। তো আপনাদের সবার জন্য শুভকামনা, আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী নতুন অধ্যায় আমরা খুবই আরো যত্ন সহকারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং টাইপ ভিত্তিক আকারে হচ্ছে যে ম্যাথগুলো সাজিয়েছি। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।